নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যে রাজ্যবাসী অর্থাৎ আমরা মানে আপনি আমরা যারা এই পশ্চিমবঙ্গে বসবাস করি বা আপনি পশ্চিমবঙ্গ থেকে দূরে আছেন, আমাদের প্রত্যেকের সামনে কিন্তু একটা বড় বিপদ, শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসী হিসেবে তা নয়, ভারতবাসী হিসেবে। এবং সেই ভারতবাসী বা পশ্চিমবঙ্গবাসী হিসেবে সবচেয়ে প্রথম ধাক্কাটা কিন্তু আমরা খেতে পারি। আর তাই ধাক্কা খাওয়ার জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে এবং জানাতে হবে এবং আওয়াজ তুলতে হবে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় টনক নড়ে এবং তিনি যাতে ব্যবস্থা গ্রহণ করেন। কি ব্যবস্থা, কিসের জন্যই বা বলছি এসব কথা, কী বা বিপদ আমাদের সামনে, সবটা জানতে হলে আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা টুডে প্রতিবেদন। আপনারা জানেন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, যে রাজ্যের পাশেই হচ্ছে আর একটা দেশ, সেটা হচ্ছে বাংলাদেশ। বর্ডার অর্থাৎ সীমারেখা, সীমান্ত, সেখানে বিএসএফ আছে অনেক ফোর্স। কিন্তু বারবার একটা প্রশ্ন ওঠে যে আমাদের রাজ্য এই পশ্চিমবঙ্গ কোথাও যেন বাংলাদেশি জঙ্গিদের অবাধ মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে, অবাধ মুক্তাঞ্চল। এটা নিয়ে আজকে শুভেন্দু অধিকারী একটা তার টুইটার হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি দেখিয়েছেন স্বরূপনগর থেকে কিভাবে মানুষ ঢুকে যাচ্ছে বাংলাদেশের বর্ডারে। ভয়ঙ্কর বিপজ্জনক ব্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে তিনি পোস্ট করেছেন যেভাবে এই রাজ্যে জঙ্গিরা ধরা পড়ছে, স্লিপার সেল তৈরি করার জন্য খারিজি মাদ্রাসায় প্রশিক্ষণ দিচ্ছে। এগুলো তিনি পোস্ট করছেন বিরোধী দলনেতা হিসেবে নয়, তিনি একজন ভারতীয় হিসেবে পোস্ট করছেন। এবং এই পোস্টটা কিন্তু আমাদের প্রত্যেকে শেয়ার করা দরকার ছিল। হয়তো অনেকে করেছেন, অনেকে করেননি। ভেবেছেন শুভেন্দু অধিকারী মানে বিজেপির একজন নেতা, আমি কেন করব, আমি সিপিএম করি বা আমি কংগ্রেস করি বা আমি তৃণমূল করি। কিন্তু না, বিপদটা কিন্তু সবার। দেখুন, অধীর রঞ্জন চৌধুরী বহুদিন পরে হলো বলতে শুরু করেছেন যে বিপদ আছে। আর এই বিপদটা যে কত মারাত্মক হতে পারে, এই জঙ্গিগুলো যারা ধরা পড়ছে তাদের দেখে আপনারা ভাবছেন এটা কোনো ব্যাপার নয়, ভুল করবেন। কাশ্মীরের ইতিহাস যদি আপনি ঘাটেন না, দেখবেন সেখানে এরকম জঙ্গিরা ঢুকেছিল, তারপর কাশ্মীর থেকে হিন্দু শূন্য করে দেওয়া হয়েছিল। একই জিনিস, একই মডিউল কিন্তু এখানে চালানোর চেষ্টা করছে এই বাংলাদেশ থেকে আসা লোকেরা। এমনিতে স্বাভাবিক ছন্দে থাকা বাংলার বুকে আমরা বুঝতেই পারছি না যে কি হতে চলেছে। তবে আজকে দেখছিলাম এই রাজ্যের পুলিশ কর্তারা তারা পর্যন্ত বলছেন যে হ্যাঁ বিপজ্জনক, এবং এরা ধরা পড়ছে এবং এরা স্লিপার সেল বা খারিজি মাদ্রাসা এইসব টাইপের মানে স্লিপার সেলের কথাটা তারা উল্লেখ করেছেন। অর্থাৎ বিপদ যে আছে তারা বুঝিয়েছেন, ধরা পড়ছে। দেখুন, আমাদের এখানকার ইন্টেলিজেন্স নিয়ে আমি বরাবরই গর্ববোধ করি, কারণ আমাদের ইন্টেলিজেন্স সত্যিই সজাগ। কিন্তু রাজনৈতিক চাপের কাছে তারা নথি স্বীকার করে। আমাদের পুলিশ প্রশাসনের পরে আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার কখনো অবিশ্বাস নেই। কারণ আমি এই যে সিআইডির যাকে বলে সাইবার সেল সম্বন্ধে বা এদের সম্বন্ধে যতটা জানি, যতটা জেনেছি, বা এই গোয়েন্দা দপ্তর সম্বন্ধে যতটা জেনেছি, যতটা জানি, তাতে মোটামুটি এটা বলতে পারি এরা কিন্তু দুধে অফিসার সব। এরা পারে না এমন কোনো কাজ নেই, কিন্তু রাজনৈতিক প্রেসারে সবাই চুপ করে থাকে। এরা তথ্য অনেক রাখতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু পারে না অনেক সময়। যাই হোক, এখন তো দেখা যাচ্ছে ধরা পড়ছে। এবং এর আগেও আপনারা জানেন বিভিন্ন সময় খবর পেলে কিন্তু এনারা ধরছেন। কেউ অস্ত্র নিয়ে এসে বিহার থেকে এসে এখানে বিক্রি করছে, তাকেও ধরছে। অর্থাৎ পুলিশের কাজ করছে, গোয়েন্দা দপ্তর কাজ করছে। তবুও রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই রাজ্যে অনেক সময় অনেক কথা কিন্তু বলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বহু নেতারা। ফিরহাদ হাকিমের বক্তব্যতে কোথাও যেন অন্যরকম একটা কিছু পাওয়া যায়। ফিরে আসে আসল কথা। এই রাজনৈতিক জ্ঞানজ্ঞানানি প্যানপ্যানানির মধ্যে থেকে একটা জিনিস আমি পরিষ্কার বুঝি, সেটা হচ্ছে আপনি আমি যদি বেঁচে থাকি তাহলে আপনি তৃণমূল ও সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি এসব করতে পারবো, তাই তো? আর যদি বেঁচে না থাকি তাহলে কি করব? স্লিপার সেল যদি এখানে বিস্ফোরণ ঘটায়, এই জঙ্গি মডিউলটাকে যদি কাজে লাগায়, যেটা চেষ্টা তারা করছে। দেখুন, চিকেন নেককে বাংলাদেশ কবজা করবে, এই যে বাংলাদেশ বলছে যুদ্ধ করব, এর কোনো ভ্যালু নেই, কিন্তু এইগুলোর ভ্যালু আছে। আমি বারবার বলি, স্বয়ং পাকিস্তান আমাদের সঙ্গে যুদ্ধে পারে না, কিন্তু তারা কি করতো? তারা একের পর এক জঙ্গিকে পাঠাতো, আর জঙ্গিরা ভারতবর্ষে এসে নাশকতামূলক কাজ করত। যদিও সে সময় মোদী সরকার ছিল না, মোদী সরকার আসার পরে অনেক জঙ্গি ফিনিশ হয়ে গেছে, জঙ্গিরা ঢুকতে পারে না। কিন্তু বাংলার বুকে এই যে অনুপ্রবেশটা, এটা কিন্তু চলছে। আর এর পেছনে আজকে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে বর্ডার, আর এই বর্ডারের ব্যাপারটা নিয়ে কিন্তু আমি দেখছি বহুদিন ধরেই একই জিনিস চলছে। অর্থাৎ বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিএসএফ চাইলেও পারছে না, কারণ জমি পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় রাজ্য সরকারের অ্যাক্ট করা উচিত, অর্থাৎ রাজ্য সরকারের এখানে একসাথে নামা উচিত এবং তাদের জমিগুলো পাইয়ে দেওয়া উচিত বিএসএফকে।
কারণ রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেস টিকবে কি, বিজেপি আসবে কি, সিপিএম আসবে কি, কংগ্রেস আসবে, এ তো পরে। আগে তো সবার আগে হচ্ছে আমাদের বাঁচতে হবে। আমরা যদি না বাঁচি তাহলে কি হবে? এক তো অনুপ্রবেশ করে ভোটাধিকার ক্ষমতা, যেটা আমাদের ক্ষমতা, যেটা আমরা পারি গণতান্ত্রিক পদ্ধতিতে কাউকে নির্বাচন করতে, একটা শ্রেণী যারা বাংলাদেশ থেকে আসছে, তারা এসে বাংলাদেশ থেকে এসে আমাদের দেশের ভোটকে নিয়ন্ত্রণ করছে, বিশেষত পশ্চিমবঙ্গকে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের মধ্যে অনেক জায়গায় কিন্তু এই বাংলাদেশি মুসলমানদের অবদান রয়েছে, এবং এরা ধীরে ধীরে ভারতবর্ষের বুকে ছড়িয়ে যাচ্ছে, বাংলাদেশে ঢুকছে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। দিল্লিতে ধরা হচ্ছে, মহারাষ্ট্রে ধরা হচ্ছে, পাঞ্জাবে ধরা পড়ছে, মধ্যপ্রদেশে ধরা পড়ছে, বিহারে, চারিদিকে ধরা পড়ছে। আর সবাই দেখুন সূত্র খুঁজে পান, দেখবেন কেউ বলছে ত্রিপুরা, আর ম্যাক্সিমাম লোক বলছে বাংলা, কারণ বাংলাতেই ঢোকা যাচ্ছে। আর এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকে ডিবেটে অনেক কথা বলছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, ডিবেটে কে কি বলছেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এই ব্যাপারটা নিয়ে ভাবা, এবং ভাবা শুধু না, অ্যাকশনে নামা। অর্থাৎ বিএসএফকে সেইভাবে সমস্ত কিছু ক্ষমতা দিয়ে দেওয়া যাতে জায়গাগুলো পায়, তারা যাতে বর্ডারে বেড়া দিতে পারে, কারণ দরকার আছে, কাঁটা তারের বেড়া দেওয়া দরকার আছে। আর বর্ডারে দাঁড়িয়ে যে সমস্ত বিএসএফ এর কার্যকর্তারা বা বিএসএফ এর কর্মীরা, যারা মনে হচ্ছে আপনাদের অনেকের মনে হয় যে বিএসএফ পয়সা নিয়ে ঢুকিয়ে দিচ্ছে, তাদেরকেও আমাদের চিহ্নিত করতে হবে, কারণ আমার মনে হয় না এটা এখন আর তারা করবে বলে। আমরা যেটা ভিডিও দেখছিলাম, যে স্বরূপনগরের একটা ভিডিও যেটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে একজন মহিলা কিন্তু পাচার করছেন। অর্থাৎ ভারতবর্ষের বুকে এই পশ্চিমবঙ্গের এই সীমানায় যারা বসবাস করছে, তারা যে কতটা ভুল কাজ করছে, যারা এই ঢুকিয়ে দিচ্ছে সামান্য কিছু টাকার বিনিময়ে হয়তো, এবং যারা এই আধার কার্ড করিয়ে দিচ্ছেন বা ভোটার কার্ড জাল টাকা করে দিচ্ছেন, তারা যে কত বড় ক্ষতি করছে, দেশদ্রোহিতামূলক কাজ করছেন, সেটা কেউ কল্পনা করতে পারবেন না। এবং এই জায়গাটায় কিন্তু সবচেয়ে বেশি আমাদের ভাবতে হবে, এবং এই ভাবনাটা ধীরে ধীরে এমন জায়গায় যেতে হবে যাতে সবাই মিলে প্রেসার ক্রিয়েট করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে অ্যাকশনে নামেন, এবং যাতে যত দ্রুত সম্ভব যাতে এই রাজ্যের বিভিন্ন সীমারেখা, মানে বাংলাদেশ আর ভারতবর্ষের সীমারেখার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুততার সঙ্গে সম্ভব এখানে কাঁটাতারে বেড়া দিয়ে সমস্ত কিছু ঢেকে দেওয়া, কারণ এছাড়া আমাদের সামনে আর কোনো উপায় নেই, তাই না? তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে রাখলাম, তার কারণ হচ্ছে আমার মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে সবার মাঝে নিয়ে যাওয়া উচিত, এবং সবাইকে জানানো উচিত, সবাইকে জাগানো উচিত, এবং এই বিষয়টা নিয়ে সবার সামনে শেয়ার করার দরকার আছে, কারণ শেয়ার না করলে এই বিষয়টা আমার মনে হয় না সবাই জানবেন বলে। তাই আপনারও দায়িত্ব থাকছে নৈতিক এই ভিডিওটাকে শেয়ার করার, এবং শেয়ার করে সবাইকে বলুন যাতে সবাই মিলে আমরা সম্মিলিতভাবে আওয়াজ তুলি যে হ্যাঁ, বর্ডারটা পুরোপুরি সিল করা হোক, একদম সিল করা হোক বর্ডার, যাতে কেউ না ঢুকতে পারে। ঢুকবে তো অনুমতি নিয়ে, এই যে চোরাপথে ঢুকে যাচ্ছে, ব্লগাররা ঢুকে যায়, বাংলাদেশের ব্লগার টুক করে ঢুকে যাচ্ছে, এই আমরা চলে এলাম ভারতবর্ষে, এগুলো দেখার দরকার আছে, তাই না? যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা টুডে। যদি প্রতিবেদনটা ভালো লাগে লাইক করবেন, যদি মনে শেয়ার যোগ্য শেয়ার করবেন, আর নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল রুদ্রবার্তা টুডেতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।